প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetivet.com facebook.com/onlinetivet-এ দেখতে পাবো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। আজকে আমরা সপ্তম অধ্যায় ক্লোরোফ্লোরোকার্বন ও পরিবেশ বান্ধব হিমায়ক সম্বন্ধে শিখব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয়সমূহ: state the meaning of CFC, HCFC, HFC, HC and HFO। আমরা এইগুলোর মিনিংগুলি জানব। state the meaning of environment friendly refrigerant, পরিবেশ বান্ধব হিমায়ক সম্বন্ধে জানব। list the environment friendly refrigerant, এটার তালিকা দেখব আমরা। state the meaning of ODS, ODP and GWP, এগুলোর মিনিং আমরা জানব। explain the ozone layer depletion, greenhouse effect and global warming, আমরা ওজোন লেয়ার ক্ষয়, গ্রিনহাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে জানব। mention the chemical reaction and ozone depletion substance with ozone, কেমিক্যাল রিঅ্যাকশন ওজোনের সাথে এটা কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে এটা আমরা জানব। কম্পেয়ার কমনলি ইউজড HCFC রেফ্রিজারেন্ট উইথ নন ওজোন ডিপ্লেটিং রেফ্রিজারেন্ট, আমরা কম্পেয়ার করব HCFC রেফ্রিজারেন্টের সাথে। তারপরে মেনশন দ্য মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যাট ডিপ্লেট দ্য ওজোন লেয়ার, মন্ট্রিল প্রোটোকল সম্বন্ধে জানব। তারপর মেনশন দ্য কি ফিচার অফ ওজোন ডিপ্লেশন রুলস 2004 অ্যান্ড অ্যামেন্ডেড ইন 2014 যেই সংশোধনী আনা হয়েছে এগুলি সম্বন্ধে আমরা জানব মন্ট্রিল প্রোটোকলে। ডিসক্রাইব দ্য সেফ হ্যান্ডেলিং অফ ফ্লেমেবল রেফ্রিজারেন্ট, ফ্লেমেবল মানে যেগুলি দাহ্য, সেই রেফ্রিজারেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় নিরাপদে সেগুলি জানব। CFC রেফ্রিজারেন্ট, তোমরা জানো CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন। CFC রেফ্রিজারেন্টের মধ্যে রয়েছে R11 টেট্রাক্লোরোফ্লোরো মিথেন, R12 ডাইক্লোরোফ্লোরো মিথেন, R13 ক্লোরো ট্রাইফ্লোরো মিথেন। তারপরে R113 আছে ট্রাইক্লোরো ট্রাইফ্লোরো ইথেন। তারপরে R115 আছে। এগুলোর দেখো যে বিষয়গুলি দেখা দরকার সেগুলি হচ্ছে ODP এবং GWP। ODP GWP এটা ভালো করে বুঝতে হবে, এবং লাইফ টাইম, এটা কত বছর স্থায়ী থাকে আমাদের এই বায়ুমণ্ডলে। দেখো এখানে স্থায়িত্ব ইয়ার দেওয়া আছে। ODP মানে ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল, ওজোন স্তরকে কি পরিমাণ ক্ষয় করে। মূলত যেই এই ওজোন স্তরকে যে ক্ষয় করে এটা R11কে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলি হিসাব করা হয়। R11কে এক ধরে বাকিগুলি হিসাব করা হয়। তারপরে GWP, যেটা GWP আমরা কার্বন ডাইঅক্সাইডকে ধরে, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল এটা কার্বন ডাইঅক্সাইডকে ধরা হয়। কার্বন ডাইঅক্সাইডকে কী ধরা হয়? স্ট্যান্ডার্ড 1 ধরা হয়। 1 ধরে বাকিগুলো, যেমন এখানে লেখা আছে দেখো R11 4660, তার মানে কার্বন ডাইঅক্সাইড
এই পৃথিবীটাকে যতটুকু গরম করবে তার তুলনায় এটা 4660 গুণ বেশি গরম করবে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। তারপরে দেখো আর 12 দেখো 10,200 গুণ বেশি গরম করবে। এটা ওয়ানটাই হচ্ছে সর্বোচ্চ ওজন ডিপ্লেশন পটেনশিয়াল, ওয়ানটাই হচ্ছে সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ ডিপ্লেশন করবে, মানে সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করবে, ওজন স্তরকে হোল করবে। ঠিক আছে, তারপরে আর 13, এটা 13,900। এখানে প্রত্যেকটা রেফ্রিজারেন্টই দেখো, প্রত্যেকটা রেফ্রিজারেন্টের মধ্যেই শুধু 115 একটু কম আছে, দেখো 0.44। আর এখানে বাকি সবগুলি রেফ্রিজারেন্টই দেখো 1 আছে। তার মানে সিএফসি রেফ্রিজারেন্টগুলি সর্বোচ্চ পরিমাণ এই বায়ুমণ্ডলকে হোল করার জন্য দায়ী, অর্থাৎ ওজোন লেয়ারকে ক্ষতি করার জন্য দায়ী। তারপরে দেখো এখানে জিডাব্লিউপি সবগুলিরই বেশি, দেখো কার্বনের 1 হইলে, কার্বন ডাইঅক্সাইডের 1 হলে এখানে দেখো বাকি রেফ্রিজারেন্টগুলি কত গুণ বেশি গরম করে। এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো এগুলি জানতে হবে, এটা এই কারণে এই সিএফসি রেফ্রিজারেন্টগুলি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সিএফসি রেফ্রিজারেন্ট তেমনি অনুরূপভাবে দেখো এই সিএফসি রেফ্রিজারেন্টেরও লাইফ টাইম ভালোই আছে। এখন এগুলি ব্যবহৃত হচ্ছে, এগুলির ব্যবহারও একসময় বন্ধ হয়ে যাবে। তো এগুলি দেখো, এগুলির আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা বেশি, যদিও ওডিপি কম থাকলেও দেখো 1-এর চেয়ে অনেক নিচে। ওডিপি কম থাকলেও এই যে দেখো আর 22 যেটা আমরা বেশি ব্যবহার করি, দেখো 0.05 ওডিপি, মানে ওডিপি কম আছে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল দেখো আবার 1760। তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যতটুকু গরম করবে তার চেয়ে 1760 গুণ বেশি গরম করবে কে, আর 22 রেফ্রিজারেন্ট। তো এইখানে আর 123 দেখা যাচ্ছে, হ্যাঁ, আর 124, আর 141, এগুলো এই সিএফসি গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এইচএফসি রেফ্রিজারেন্ট, হাইড্রোফ্লোরোকার্বনে দেখো এগুলো এখন বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে, যেমন আর 32 রেফ্রিজারেন্ট এসিতে ব্যবহৃত হচ্ছে। আর 134 আর 12 যেসব জায়গায় ব্যবহৃত হইতো সেগুলির জায়গায় ব্যবহৃত হচ্ছে। এগুলির ওডিপি 0, দেখো ওডিপি 0, লাইফ টাইমও দেওয়া আছে ওডিপি 0, কিন্তু ওডিপি 0 হলে কী হবে, এটার আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের জন্য কিন্তু দায়ী। দেখো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের জন্য আর 134 1300 গুণ কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি গরম করবে বায়ুমণ্ডলটাকে। এই গরম রাখার কারণে কি হবে, আমাদের পৃথিবীর এই সারফেস টেম্পারেচারটা কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইচএফসি রেফ্রিজারেন্টগুলোর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালগুলি দেখলাম, আর ওডিপিগুলো প্রায় 0, এগুলি সবগুলি 0। ঠিক আছে, এখন এগুলি বেশি ব্যবহৃত হচ্ছে। এইচসি রেফ্রিজারেন্ট, হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট দেখো তোমাদের এখানে হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, হ্যাঁ, এগুলো ওডিপি 0, মানে ওজোন স্তরে ক্ষয় করে না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এটা আবার দায়ী। দেখো কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 5.5 গুণ বেশি গরম করবে, হ্যাঁ, 5.5, এটাও 3.3 গুণ, হ্যাঁ, মিথেন, ইথেন, প্রোপেন। তো এগুলোও কিন্তু দায়ী। এখানে দেখো নতুন রেফ্রিজারেন্টগুলি আসতেছে, যেগুলি দেখো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল খুবই কম, এবং এইসব রেফ্রিজারেন্ট আস্তে আস্তে এগুলি ব্যবহার বৃদ্ধি পাবে। যেমন আর 1234 টেট্রাফ্লোরোপ্রোপেন, হ্যাঁ, আর 1234 জেডি টেট্রাফ্লোরোপ্রোপেন, এটা হচ্ছে ওয়াইএফ জেডি, একই নাম, এগুলোর কিছু মিশ্রণের কিছু পরিমাণ কম বেশি করে এই রেফ্রিজারেন্টগুলি তৈরি করা হয়েছে, যার জন্য এর কেমিক্যাল ফর্মুলা একই, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, কারণ এটার বয়লিং পয়েন্টও ভিন্ন ভিন্ন। ওডিপি এবং জিডাব্লিউপি ভিন্ন, ওডিপি একই। তাহলে এই রেফ্রিজারেন্টগুলো এখন বর্তমানে দেখো এই যে আর 134 যেখানে ব্যবহৃত হচ্ছে, সেসব জায়গায় যে 1234 জেডি ব্যবহার করা হচ্ছে। দেখো এটার জিডাব্লিউপি <1, অর্থাৎ
একের চেয়ে কম এবং ওডিপি 0 এবং এটার বয়লিং টেম্পারেচারও ভালো -19 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে এই রেফ্রিজারেন্ট এখন 134 এর পরিবর্তে বেশি ব্যবহৃত হবে। হ্যাঁ, তো এগুলি এই যে হাইড্রোফ্লোরো অলিফিন এটাকে বলা হয়, হাইড্রোফ্লোরো অলিফিন, এটা নতুন আবিষ্কার হয়েছে। তো এরকম নতুন কিন্তু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আবিষ্কৃত হইতে থাকবে। তার মানে আমরা যে রেফ্রিজারেন্টের যে কত প্রকার পড়েছি সেই কত প্রকার কিন্তু স্থায়ী থাকবে না। এগুলি কিন্তু এই টেকনোলজি কিন্তু চেঞ্জেবল, মানে টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং আপডেট হচ্ছে। তো আগেরগুলির সাথে পরেরগুলির মিল আস্তে আস্তে কী হবে, উঠে যাবে। হ্যাঁ, এগুলি একটু খেয়াল রাখতে হবে এবং আধুনিক জিনিসগুলি কী কী আসতেছে এগুলি বিষয়ে জানতে হবে। ঠিক আছে। পরিবেশ বান্ধব আধুনিক হিমায়কের ব্যবহার। পরিবেশ বান্ধব আধুনিক হিমায়ক যেমন R11 যেখানে ব্যবহৃত হতো, এখানে R123 ব্যবহৃত হচ্ছে, আর 134 এ ব্যবহৃত হচ্ছে। এগুলি R123 কোথায় ব্যবহৃত হচ্ছে? সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট। এটা আগে কোথায় 11 ব্যবহৃত হতো, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টে, এখানে 123 ব্যবহৃত হচ্ছে। আবার 134 হিমায়ক ফ্রিজার বেভারেজ কুলারে ব্যবহৃত হতো, এখন এখানে 134 এ ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো R12 134 এ R12 পরিবর্তে এখন ব্যবহৃত হচ্ছে সেন্ট্রাল এসি, কার এসি, নতুন ফ্রিজ, রেট্রোফিট করা ফ্রিজ এগুলোতে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো R12 পরিবর্তে 406 এ মোবাইল এসি, তারপরে R600 এ ফ্রিজে ব্যবহৃত এসি ব্ল্যান্ড, যেটা প্রোপেন এবং আইসোবিউটেনের মিক্সড, সেটাকেই কিন্তু এসি ব্ল্যান্ড বলে। এই এসি ব্ল্যান্ড এখন ফ্রিজ এবং কার এসিতে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে। R22 দেখো, R22 আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে গেছেই। এটা দেখো এখানে কোন রেফ্রিজারেন্টগুলি ব্যবহৃত হচ্ছে, 407 সি, 410 এ, তারপর 32 স্প্লিট এসিতে, তারপরে ইয়ে R170 আর 290। এটাই এসি ব্ল্যান্ড, যেটা প্রোপেন আর আইসোবিউটেনের মিশ্রণ। তারপরে 200 এখানে 290 আর স্প্লিট এসিতে ব্যবহৃত হচ্ছে। তারপর 502 যেসব জায়গায় ব্যবহৃত হতো, হ্যাঁ সেই সব জায়গায় যেমন এসি চিলার রে ব্যবহৃত হতো, এগুলির জায়গায় এখন ব্যবহৃত হতো 404 এ, 407 সি, 290 যেটা প্রোপেনটা, আবার R170 এবং 290 এটা এসি ব্ল্যান্ড, এটা ইন্ডাস্ট্রিয়াল কুলিং প্ল্যান্টে ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স কাকে বলে। ওজোন ডিপ্লেশন মানে ওজোন স্তরকে ক্ষয় করে, ডিপ্লেশন মানে ক্ষয় করা, সাবস্টেন্স মানে বস্তু। যে সকল পদার্থ বা বস্তু এই ওজোন স্তরটাকে ক্ষয় করে সেগুলি হচ্ছে ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স। ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স কি কি? যেমন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওয়াটার ভ্যাপার, সিএফসি রেফ্রিজারেন্ট, HCFC রেফ্রিজারেন্ট, HFC রেফ্রিজারেন্ট, এগুলি কি ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স। এগুলিতে যেই সকল পদার্থগুলি ব্যবহৃত হয় এগুলি কি ওজোন স্তরকে কি করে? ক্ষতি করে। এই জন্য এদেরকে বলা হয় ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স। ঠিক আছে। ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল মানে ওজোন স্তরের কি পরিমাণ ক্ষতি করে। যেমন ওজোন ডিপ্লেশন পটেনশিয়ালিটি কতটুকু আছে এটার। হ্যাঁ, যেমন R11 রেফ্রিজারেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরে ওজোন ডিপ্লেশন পটেনশিয়ালিটি হিসাব করা হয়। ঠিক আছে। R11 ট্রাইক্লোরোফ্লোরো মিথেন। হ্যাঁ, এটাকে হিসাব করে এটাকে 1 ধরে বাকি সবগুলোর ওডিপিগুলো হিসাব করা হয়। 1টা হচ্ছে সর্বোচ্চ ধরে, বাকিগুলো কতটুকু কম ক্ষতি করে সেটা হিসাব করা পয়েন্ট দিয়ে। ঠিক আছে। ওডিপিটা এটা হচ্ছে ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল। তারপরে দেখো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অর্থাৎ গ্লোবাল এই বিশ্বটাকে গরম করার কাজে যেটা পটেনশিয়ালিটি কতটুকু সেটা হিসাব করে, এই মহাবিশ্বটাকে গরম করার জন্য। তো এটা হিসাব করা হয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডকে স্ট্যান্ডার্ড 1 ধরা হয়, 1 ধরে বাকিগুলো হিসাব করা হয়, তার চেয়ে কত গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী এটা হিসাব করা হয়। ঠিক আছে। এরপর দেখো 7.5 ওজোন স্তর ক্ষয়, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। আমাদের মহাবিশ্বের 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের পৃথিবী। মহাবিশ্বে যতগুলো গ্রহ আছে সূর্য থেকে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীটা। ঠিক আছে। পৃথিবীটা দেখা যাচ্ছে এখানে আর্থ। হ্যাঁ, এই মহাবিশ্বে অসংখ্য গ্রহ আছে,
গ্রহ নক্ষত্র আছে, এগুলোর মধ্যে আমাদের পৃথিবীটা 3 নম্বর। এই পৃথিবীটাই একমাত্র কি আছে, শান্ত, হ্যাঁ, প্রাণী বসবাসের জন্য উপযোগ্য। আর বাকিগুলো কিন্তু প্রাণী বসবাসের জন্য উপযুক্ত না। যেমন কোনো কোনো গ্রহ আছে, দেখো এখানে একটা দেখানো হয়েছে মাঝখানে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, অতিরিক্ত গরম, কোনো কোনো গ্রহ অতিরিক্ত গরম আছে, কোনো কোনো গ্রহ আবার অতিরিক্ত ঠান্ডা আছে, হ্যাঁ। তো একমাত্র পৃথিবীটাই স্টেবল। এই স্টেবল গ্রহ পৃথিবীটা তো আমরা জানি গোলাকার। আর পৃথিবীর যে সারফেস বলতে পৃথিবীর এই যে উপরিতলে আমরা বসবাস করি, তাই না? পৃথিবীর ভিতরে বসবাস করি না, আমরা পৃথিবীর সারফেসে বসবাস করি, তাই না? এই পৃথিবীর এই সারফেসকে ঘিরে এই বায়ুমণ্ডল অবস্থিত, চারদিকে ঘিরে বায়ুমণ্ডল অবস্থিত। এই বায়ুমণ্ডলের স্তর আছে, যেমন আমরা এখানে দেখি ট্রোপোস্ফিয়ার আছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 10 মাইল পর্যন্ত যেটা বিস্তৃত, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আমাদের পৃথিবীর সারফেস থেকে এই 10 মাইল পর্যন্ত সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আর 10 মাইল থেকে 31 মাইল পর্যন্ত যেটা স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা, এই স্তরের মধ্যে কি আছে, ওজোন লেয়ারটা আছে। ওজোন লেয়ারটা এই পৃথিবীর চারিদিকে ঘিরেই আছে, ঠিক আছে? ওজোন কি জিনিস? ওজোন হচ্ছে অক্সিজেনের 3টা পরমাণু নিয়ে এই ওজোনের অণুটা গঠিত। এই ওজোনের অণুটা কোথায় থাকে? এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো তোমরা, এই কালারটার এই জায়গাটাতে ঘিরে পৃথিবীর চারিদিকে এইভাবে থাকে। এই ওজোনটা কি করে? এই ওজোনটা সূর্য থেকে, আমাদের এই যে সূর্য থেকে যে সানলাইটটা আসে, সেখান থেকে আলট্রাভায়োলেট রশ্মি এ, বি, সি এগুলো পৃথিবীতে পৃথিবীর দিকে আসলে পরে এগুলি আলট্রাভায়োলেট রশ্মি কি হয়, আলট্রাভায়োলেট রশ্মিকে কি করে, রিফ্লেক্ট করে পুনরায় আবার স্পেসে পাঠায় দেয়, ঠিক আছে? এগুলি পৃথিবীতে কি করে না, আসতে দেয় না, ঠিক আছে? আলট্রাভায়োলেট রশ্মি এখানে দেখো, কিছু আলট্রাভায়োলেট রশ্মি একদম পুরোপুরি রিফ্লেক্ট করছে, আর কিছু কিছু অ্যাবজর্ব ফিল্টারিং করে পৃথিবীতে পাঠাইছে। এগুলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, তাহলে কি হইতো, এই যে ওজোন লেয়ারটা যদি না থাকতো, তাহলে মানুষের স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হইতো, স্কিন ক্যান্সার হইতো, মানুষ সূর্যের তাপ পোহাইতে পারতো না, ভিটামিন ডিও অভাব হইতো সূর্যের তাপ না পোহাইতে পারলে। তারপরে এই প্রবলেমগুলি তো হইতোই। তারপর এখানে দেখো, এই পৃথিবী থেকে আমাদের এই যে সারফেস থেকে যে একটা নির্দিষ্ট উচ্চতায় কি করে প্লেনও চলে, তাই না? প্লেনের যে জ্বালানি, সেটা দিয়েও কিন্তু আমাদের এই যে ওজোন লেয়ারটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা দেখি সূর্য থেকে কি কি রশ্মি পৃথিবীতে আসে। সূর্য থেকে দেখো এখানে 3 ধরনের রশ্মি দেখানো হয়েছে, ইনফ্রারেড রে, তারপরে আরেকটা হচ্ছে ভিজিবল রে, আরেকটা হচ্ছে আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে দেখো এখান থেকে সরাসরি রিফ্লেক্ট করে স্পেসে চলে গেছে, পৃথিবীর ভিতরে ঢুকতে পারে নাই। আর এখানে দেখো ভিজিবল রে, যেটা পৃথিবী আসছে এবং পৃথিবীতে এই তাপটা শোষণ করছে। আর ইনফ্রারেড রে পৃথিবীতে আসে, কিন্তু তারপরে এটা রিফ্লেক্ট করে চলে যায় স্পেসে। কিন্তু আমরা যে সকল গ্রিন হাউস গ্যাস উৎপাদন করি বা ব্যবহার করার ফলে আমাদের গ্রিন হাউস গ্যাস এই ওজোন লেয়ারে আসে, সেগুলো কি করে আবার এই এই যে রিফ্লেক্ট করে চলে যেতে দেয় না, এই ইনফ্রারেড রেটাকে রিফ্লেক্ট করে চলে যেতে দেয় না, সেগুলি আবার পুনরায় পৃথিবীতে ফেরত পাঠায়। তাই এই গ্রিন হাউস গ্যাসগুলি কী জিনিস, এটা আমরা একটু জানি। গ্রিন হাউস গ্যাসেসগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। তাই এগুলি হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। মানে এই গ্রিন হাউস গ্যাসগুলি কিন্তু এই ওজোন লেয়ার এবং পৃথিবী ওয়ার্ম করার জন্য দায়ী। তাহলে এই যে ইনফ্রারেড রেটা যে পৃথিবী থেকে ফেরত যাইতে পারতেছে না, পরে আবার রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসতেছে, তার ফলে কি হচ্ছে, পৃথিবীটা গরম, পৃথিবীর সারফেস টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সারফেস টেম্পারেচারে যে এই গ্রিন হাউস ইফেক্টটা যদি না থাকতো, তাহলে পৃথিবীর সারফেস টেম্পারেচার -20 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
থাকতো। তোমরা জানো পৃথিবীর যে উত্তর এবং দক্ষিণ মেরুতে কি আছে, যে উত্তর মেরুতে প্রচুর পরিমাণ বরফ জমা আছে। তো প্রচুর পরিমাণ বরফ জমা আছে, এই বরফগুলি যদি পৃথিবীর সারফেস টেম্পারেচার যদি বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে, তাহলে এই বরফগুলি কি করতে থাকবে, গলতে থাকবে। গললে ফলে কি হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। উচ্চতা বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হবে। হ্যাঁ, নিম্নাঞ্চল প্লাবিত হবে। আর এই টেম্পারেচার বৃদ্ধির কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি হবে। ঠিক আছে, এখানে আমরা ওডিএস, ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স, O3 এর সাথে ওজোন O3 এর বিক্রিয়াটা দেখি। নর্মাল বিক্রিয়া যেটা হতো, O3টা হচ্ছে ওজোন, এটা আলট্রাভায়োলেট রের সাথে বিক্রিয়া করে কি করে, অক্সিজেন উৎপন্ন করে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, আর অক্সিজেন একটা পরমাণু উৎপন্ন করে। তো এই যে অক্সিজেনের একটা পরমাণু আবার এই অক্সিজেন গ্যাসের অর্থাৎ অক্সিজেনের দুইটা পরমাণুর সাথে বিক্রিয়া করে আবার ওজোন তৈরি করে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া। তো স্বাভাবিক ক্রিয়াটা আর যখন থাকে না, যখন আমরা যে কার্বন নিঃসৃত করি, ক্লোরিন নিঃসৃত করি বায়ুমণ্ডলে, তখন এই ক্লোরিনটা কি করে, এই ওজনের সাথে বিক্রিয়া করে দেখো অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে আর ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করছে। এই ক্লোরিন মনোঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, ক্লোরিন আলাদা হয় এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু দেখো পুনরায় এই O3-তে ফেরত যায় না, O3-তে ফেরত যায় না, এই ক্লোরিনটা কিন্তু আবার আলাদা হয়েছে। আবার আলাদা হয়ে কি করে, আরেকটা ক্লোরিন অক্সিজেনের অণুকে ভাঙে। এভাবে ক্লোরিন কিন্তু প্রতিনিয়ত যে অক্সিজেনের অণুকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার ফলে কি হয়, যেসব জায়গায় যে ওজোন স্তরটা, ওজোন লেয়ারটার হোল হয়, ওইসব জায়গা থেকে সরাসরি আলট্রাভায়োলেট রে পৃথিবীতে প্রবেশ করতে পারে। এই আলট্রাভায়োলেট রে যদি প্রবেশ করে তাহলে কি হবে, একটু আগে আমি বললাম স্কিন ডিজিজ, স্কিন ক্যান্সার, স্কিনে নানা ধরনের সমস্যা, তারপরে এই যে জীবের যে প্রজনন ক্ষমতা নষ্ট হয়। হ্যাঁ, প্রাণীরও ক্ষেত্রে হয়, মানুষের দেখবে ইদানিং বেশি এইসব কারণে ওই বাচ্চাদের অ্যাবনর্মাল হয়। হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম হয়। এই এগুলি হচ্ছে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার এটাকে ডিপ্লেশন বা ক্ষয় করার কারণে এই প্রবলেমগুলি হয়। হ্যাঁ, তারপর গ্রিন হাউস বলতে আমরা কি বুঝতে চাইতেছি, গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়। গ্রিন হাউস বলতে বোঝাইছে, এখানে একটা দেখো গ্রিন হাউস দেওয়া হয়েছে। এই কাচের ঘরের ভিতরে কতগুলো ওই টব দিয়ে গাছ লাগানো হয়েছে, এটাকে গ্রিন হাউস বলা হয়েছে। এটার সাথে পৃথিবীটাকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, পৃথিবীটাকে কীভাবে তুলনা করা হয়েছে, এই যে কাচের ঘরের ভিতরে যেমন কাচটা কি করে, কাচটা হিটটা অ্যাবজর্ব করে হিটটাকে কি করে, ফেরত যেতে দেয় না। তেমনি পৃথিবীটা যদি এটার ভিতরে থাকতো, তাহলে পৃথিবীটাতে কি করে, পৃথিবীটাও হিটটা অ্যাবজর্ব করে কিন্তু এটাকে ফেরত যেতে দেয় না। কোনগুলি, গ্রিন হাউস গ্যাসগুলি। তাহলে গ্রিন হাউস বলতে আমরা বুঝতে পারি তাহলে কি, এবং গ্রিন হাউস বলতে বোঝাইতেছে এখানে পৃথিবীটা হচ্ছে গ্রিন হাউস, আর এই কাচের ঘরটাকে বলতেছে হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, যার কারণে হিটগুলো কি করে, যাইতে পারে না, ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়। এটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রিন হাউসের কি প্রভাব, যার ফলে কি হয়, পৃথিবীটা উত্তপ্ত হয়। ঠিক আছে, পৃথিবীটা উত্তপ্ত হলে কি কি ক্ষতি হয়, যেমন ঝড় হয়, অতিবৃষ্টি হয়, তারপর কোনো সময় বৃষ্টিই হয় না, তাই না, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়। তারপরে যে জীবের যে প্রজনন ক্ষমতা নষ্ট হয়, জীব বৈচিত্র্যময়তা নষ্ট হয়, জীবরা ঠিকমতো প্রজনন না করলে যে মাছ কমে যায়। হ্যাঁ, তারপরে প্রাণীদেরও ক্ষতি হয়। তারপরে সব জায়গারই ক্ষতি হয়, মানুষ প্রাণী সব কিছুরই ক্ষতি হয়, পুরো পৃথিবীটাই মধ্যে চেঞ্জ চলে আসে। এটা শুধু একটা দেশের ক্ষেত্রে ঘটে না, এটা সমগ্র বিশ্বের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে এই গ্রিন হাউস ইফেক্টের কারণে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে তোমার এই যে গ্রিন হাউস হোল হওয়া, হ্যাঁ, ওজোন লেয়ার ডিপ্লেশন হওয়া, ক্ষয় হওয়া। তো এগুলি শিল্প বিপ্লবের কারণে, মানুষের শিল্প বিপ্লবের কারণে এই গ্রিন হাউস গ্যাসগুলি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে এই গ্লোবাল ওয়ার্মিংগুলি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যেখানে কিছু চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে পাওয়ার উৎপন্ন করতেছে, তারা কার্বন ছাড়তেছে, কালো ধোঁয়া ছাড়তেছে, এগুলিও বায়ুমণ্ডলে যাইতেছে, এগুলি কি করতেছে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতেছে। তো এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কি কি পথ নিতে পারি, পরিকল্পনা নিতে পারি, সেগুলো হচ্ছে প্ল্যান্টিং মোর ট্রি, বেশি বেশি গাছ লাগানো,
তারপরে রিডিউসিং ওয়েস্ট জেনারেশনগুলি আমাদের ওয়েস্টেজগুলি কমায় দেওয়া। তারপরে হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস যেগুলি থেকে উৎপাদন হয়, এসি, গাড়ি কালো ধোয়া, এগুলো ব্যবহার কমায় দেওয়া। তারপরে ইউজিং ইফিসিয়েন্ট অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ইফিসিয়েন্সি যেগুলি ভালো, কোপ যেদের ভালো, সেই ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্টসগুলি ইউজ করা। তারপরে ফুয়েল এফিসিয়েন্সি ভেহিকেল ইউজ করা। তারপরে রিনিউয়েবল এনার্জি ইউজ করা, যেমন ওয়াইন্ড দ্বারা যে এনার্জি উৎপন্ন হয়, তারপরে এই যে সানলাইট দিয়ে যে এনার্জিগুলি উৎপন্ন হয়, এগুলি ব্যবহার করা। এগুলি সমস্ত বিশ্ব মিলে একত্রে কাজ করলে এগুলি সম্ভব, একা এক দেশ করে এটা সম্ভব না। তো এই লক্ষ্যে ওজন স্তরের একটি মন্ট্রিল প্রোটোকল হয়েছে। এই যে মন্ট্রিল প্রোটোকল সম্বন্ধে আমরা একটু শুনি কি লিখছে। 1970 সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওজোন স্তর হোল এবং ফুটা হয়ে গেছে। 1974 সালে জার্মানির প্রকাশিত হয় সিএফসি, জার্মানির এক জার্নালে প্রকাশিত হয়, জার্মানিতে না সরি 1974 সালে এক জার্নালে প্রকাশিত হয় সিএফসি ওজোন স্তরের ক্ষতি সাধন করে। 1977 সালে ইউএনইপি ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রামে ওজোন স্তর বিষয়ক একটি কর্মপরিকল্পনা গৃহীত হয়, কিন্তু এটার আইনানুগ কোনো ব্যবস্থা হয় না, এটা ইফেক্টিভ হয় না। 1985 সালে ব্রিটিশ অ্যান্টার্কটিকায় সার্ভের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় ওজোন হোলের সন্ধান পায়। 1985 সালে অস্ট্রেলিয়ার ভিয়েনা শহরে ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয় এই যে ওজোন স্তরের উপরে। তারপরে 1987 সালের 16ই সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষার জন্য জাতিসংঘের তৎপরতায় কানাডায় মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। এই মন্ট্রিল প্রোটোকল 46টি দেশ ওই দিনই স্বাক্ষর করে। বর্তমানে জাতিসংঘের প্রায় সকল রাষ্ট্রই এই মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর করে। বর্তমানে এই যে 197টা দেশ এটার স্বাক্ষর, প্রায় সবগুলি দেশই এই স্বাক্ষর করেছে। 1989 সালে এটা কার্যকর হয়। এই 87 সালের যেটা কার্যক্রম, এটা 1989 সালে কার্যকর হয় এবং প্রতি বছর 16 সেপ্টেম্বর ওজোন দিবস পালিত হয়। 1991 থেকে 1999 সাল পর্যন্ত সিএফসি গ্যাস, এইচসিএফসি গ্যাস, হ্যাঁ, এগুলি উৎপাদনকারীদের উপর ট্যাক্স প্রয়োগ করা হয়, ঠিক আছে, যাতে এরা এই উৎপাদন আস্তে আস্তে বন্ধ করে দেয়। ট্যাক্সগুলি বৃদ্ধি করা হয়েছে। তারপর 2000 সালের মধ্যে পৃথিবী থেকে সিএফসি উৎপাদন ফেজ আউট করার পরিকল্পনা হয় এবং এটা ফেজ আউট হয়ে গেছে অলরেডি। 2011 সালের মধ্যে এই সিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান প্রণয়ন করে তারা। তারপর 2004 সালে ওডিএস আমদানি ও ব্যবহার হ্রাসের বিধিমালা জারিত হয়। তাহলে 2004 সালে কি হয়? ওডিএস আমদানি এবং ব্যবহার বিধিমালা কি হয়? হ্রাসের বিধিমালা জারিত হয়। তারপর 2014 সালে এটা আবার সংশোধন করে, বিধিমালাগুলি সংশোধিত হয়। 2012 সালে ওষুধ শিল্পে সিএফসি এবং রেফ্রিজারেন্ট ফোম তৈরিতে ফোম ব্লোয়িং এজেন্ট হিসেবে ব্যবহৃত এই সিএফসি 141 বি ব্যবহার বন্ধ করা হয়। 7.9 কিভাবে ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ আনা যায় তার নিয়মাবলী। 2000 সালের পরে বেশি ক্ষতিকারক সিএফসি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, কিন্তু পুরাতন ইউনিট চালু রাখার স্বার্থে হিমায়ক পুনর্ব্যবহার রিইউজ করা যাবে। বিকল ইউনিটের হিমায়ক না ছেড়ে সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে, পরিশোধিত করে পুনরায় ব্যবহার করতে হবে। এর মধ্যে ক্ষতিকারক বিকল্প হিমায়ক তৈরি করতে হবে। সিএফসি সরাসরি ওজোন স্তরে ক্ষতি সাধন করে, আবার হিমায়ক যন্ত্র চালাতে যে বিদ্যুৎ শক্তি ব্যয় হয় তা উৎপাদন করতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তা দুইভাবে পরিবেশের ক্ষতি করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডও পরিবেশের ক্ষতি করে। জ্বলন্ত হিমায়ক নিরাপদ হ্যান্ডেলিং। জ্বলন্ত হিমায়কগুলি কি কি আমরা দেখি। 290 এগুলি প্রতি মিটার কিউবে কতটুকু চার্জ করা যাবে সেটা লিমিটগুলি দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি চার্জ করলে তার জন্য ক্ষতিকারক। এগুলি তোমাদের বইতে দেওয়া আছে, এগুলি তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। 290 7.6 গ্রাম চার্জ করা যাবে পার মিটার কিউবে। 600 8.6 গ্রাম চার্জ করা যাবে পার মিটার কিউবে। তারপরে 1270 9.2 গ্রাম চার্জ করা যাবে। 134 56.4 গ্রাম পার মিটার কিউবে কি করা যাবে? চার্জ করা যাবে। তারপরে 1234 ওয়াইএফ, এটা কত গ্রাম? 57 গ্রাম পার মিটার কিউবে চার্জ করা যাবে। তারপরে 1234 জেডি, এটা 60 গ্রাম চার্জ করা যাবে পার মিটার কিউবে। 142 বি, এটা 65 গ্রাম। 152 এটা 26 গ্রাম পার মিটার কিউবে
চার্জ করা যাবে। এগুলি কি জ্বলন্ত হিমাগ, মানে যে সকল হিমাগগুলি আগুন পেলে আর কি জ্বলে, স্পার্ক পেলে আগুন পেলে, আগুন স্ফুলিঙ্গ পেলে জ্বলে সেগুলো। ফ্লেমেবল রেফ্রিজারেন্ট নিউরোপন হ্যান্ডলিংয়ের নির্দেশিকা। রেফ্রিজারেশন সিস্টেমের সার্ভিসিং করার সময় গগলস এবং গ্লাভস পরতে হবে। কর্মচারীদের অবশ্যই রেফ্রিজারেন্ট হ্যান্ডলিং সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে এবং রেফ্রিজারেন্টের জন্য MSDS পর্যালোচনা করতে হবে। MSDS বলতে বোঝাইছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট আছে প্রত্যেকটা রেফ্রিজারেন্টের জন্য আলাদা আলাদা। এটা যদি জানে যে রেফ্রিজারেন্ট সে হ্যান্ডেল করতেছে তার সম্বন্ধে পুরো ডিটেলস দেওয়া থাকে, তাহলে তার জন্য এটা হ্যান্ডেলিং করা সহজ এবং নিরাপদ। রেফ্রিজারেন্ট নিয়ে কাজ করার সময় সঠিক শ্বাসযন্ত্র সুরক্ষা পরিধান করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে। সকল ধরনের কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আইসিসি সিলিন্ডার চেক করতে হবে। আইসিসি হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলিন্ডার কন্ট্রোল। এটার দ্বারা সিলিন্ডারটা কতদিনের জন্য চলবে, কতদিনের জন্য ফিট, এই সিলিন্ডার মেয়াদ, এগুলি ডিটেলস দেওয়া থাকে। রেফ্রিজারেন্ট চার্জিংয়ের আগে রেফ্রিজারেন্ট নাম্বার চেক করতে হবে। লো সাইডের দিক থেকে রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড চোখ ও ফুসফুসের ক্ষতি করে, তাই সেফটি ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, কাজ শুরুর আগে লাইনসমূহ চেক করতে হবে। সিলিন্ডারের তাপমাত্রা 125 ডিগ্রি রাখা যাবে না, কারণ গরমকালে কি হবে, এর চেয়েও বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এই ক্লাসগুলো পুনরায় দেখতে ভিজিট করো onlinetvet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।